তোমাদের প্রিয় খাবার ফুচকা, ভেলপুরি, স্ট্রিট ফুড এসবের মাধ্যমে ছড়ানো একটি কমন রোগ হলো হেপাটাইটিস। এই রোগটা তোমার হয়েছে কিনা, তুমি সুস্থ আছো কিনা এটা বুঝবা কিভাবে? তোমার যদি এটা হয়ে থাকে তাহলে তুমি এটা কিভাবে প্রতিকার করবা, কি চিকিৎসা নিবা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যদি সুস্থ থেকে থাকো তাহলে এই রোগটা কিভাবে তুমি প্রতিরোধ করতে পারো, এবং এই রোগটা তোমার দেহে যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে তোমার দেহকে আক্রান্ত করতেছে, কিভাবে ক্ষতি করতেছে, দেহে কোথায় কিভাবে ছড়াইতেছে, সবকিছু ইন ব্রিফ আজকে ভিডিওতে আমরা জানবো এইচএসসি ওরিয়েন্টেড ভাবে। তো আমাদের রোগের নাম কি? হেপাটাইটিস। তো এখানে দুইটা ওয়ার্ড আমরা একটু বোঝার চেষ্টা করি। হেপাটাইটিস, তো এখানে হেপার এই ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড যেটা বোঝাই হইতেছে যকৃৎ বা লিভার। আর আইটিস নামটা তো আমরা বায়োলজিতে মোটামুটি শুনছি কম বেশি, পেরিকার্ডাইটিস, প্লুরাইটিস অনেক কিছুই আমরা শুনছি। তো এটা বোঝায় কি? এটা বোঝায় প্রদাহ। তো আমরা দুইটা ওয়ার্ড পাইতেছি, একটা হেপার, একটা হচ্ছে আইটিস, মানে লিভার এবং প্রদাহ, অর্থাৎ লিভারের প্রদাহ। হেপাটাইটিস মানে হলো লিভার বা যকৃতের প্রদাহ। যকৃৎ কই থেকে? আমাদের বুকের নিচে ডান পাশে থাকে, মানে হচ্ছে ডায়াফ্রামের নিচে ডান দিকে থাকে আর কি। আমি দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি, আমার এই যে এই বরাবর থাকবে লিভারটা। তো এই যে লিভারটা আছে ওই জায়গায় এটা ফুলে যাবে, দেন ওটা ভারী মনে হবে। এখানে নর্মালি হাত দিয়ে আমরা কিছু টের পাই না, মানে হাত দিয়ে চাপ দিলে কোনো কিছু হাতে বাঁধে না, বাট হেপাটাইটিস হইলে জিনিসটা ফুলে যাবে। আমরা হাত দিলে মনে হবে যে শক্ত কিছু ওখানে বেঁধে আছে বা ওখানে কোনো কিছু ফুলে উঠছে। তো এই হেপাটাইটিস কি কি সমস্যা করে এটা হচ্ছে আমরা এখন জানবো। হেপাটাইটিসটা হয় কি কারণে? এটা একটা ভাইরাসের জন্য হয়, যেটাকে বলি হচ্ছে আমরা হেপাটাইটিস ভাইরাস। তো এটার ভাইরাসের নামও অ্যাকচুয়ালি হেপাটাইটিস। এটা আসলে 5 ধরনের হয়, এ, বি, সি, ডি, ই। 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস আছে। তো এই 5 ধরনের মধ্যে এ আর ই, এই দুইজন হচ্ছে আমরা যে স্ট্রিট ফুডের গুলার কথা বললাম এগুলোর মাধ্যমে বেশি বেশি ছড়ায়। তো এ আর ই হচ্ছে পানিবাহিত ভাইরাস, ঠিক আছে? এটা পানিবাহিত। তো এই দুইটা আমরা মনে রাখবো কিভাবে? এটার নামের মধ্যে এদের মনে রাখার ট্রিক্স আছে। তো তুমি পানিকে বলবা ওয়াটার, তো ওয়াটার, এখানে এ আর ই আছে তাই না? তো এখানে এ আর ই দিয়ে তুমি হচ্ছে মনে রাখো, এ আর ই দিয়ে মনে রাখো যে এরা ওয়াটার বাহিত বা পানি বাহিত, ঠিক আছে? তাহলে এই দুইজন হচ্ছে আমাদের স্ট্রিট ফুডের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় থাকে। বাদ বাকি অন্যান্য রুটেও এটা ছড়াইতে পারে। সবচেয়ে বেশি এটা ছড়ায় কিসের মাধ্যমে? অন্যান্য সব ভাইরাসের কথা বলতেছি, মানে এ বি সি ডি সবার কথাই বলতেছি। এরা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়াইতে পারে। রক্তের মাধ্যমে কিভাবে ছড়াইতে পারে? ধরো তোমার রক্তের দরকার, তুমি কোনো অ্যাক্সিডেন্ট করছো, তোমার প্রচুর রক্তের দরকার, তুমি একটা র্যান্ডম লোকের রক্ত নিছো। এখন তুমি জানো না ওই লোকটা আসলে সুস্থ কিনা, কিন্তু পরে দেখা গেল ওই লোকটা হেপাটাইটিসে আক্রান্ত, তাইলে তার রক্তের মধ্যে হেপাটাইটিস ভাইরাসটা ছিল। এখন ওই রক্তটা যখন তোমার দেহে আসতেছে, তাহলে তোমার রক্তের মধ্যে হেপাটাইটিস ভাইরাস চলে আসলো, তাহলে তুমিও হেপাটাইটিসে আক্রান্ত হয়ে গেলা। আবার ধরো তুমি কোনো একটা নার্সিং হোমে গেছো বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে গেছো, ওখানে তোমার একটা সিরিজ দিয়ে ইনজেকশন দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে ওই সেম ইনজেকশনটা আরেকটা হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়েছে। তাহলে কি হবে? ওই সিরিজটা ব্যবহার করার কারণে তোমার দেহে ওই ভাইরাসটা ছড়ায় পড়তে পারে। সেম জিনিস হইতে পারে সেলুনে, দেন যৌন মিলন, এগুলোর মাধ্যমে, বা যে সকল ক্ষেত্রে একজনের দেহ রস বা বডি ফ্লুইড অন্য জনের দেহ রস বা বডি ফ্লুইডের সংস্পর্শে আসতে পারে বা দেহের সংস্পর্শে আসবে, এই সকল ক্ষেত্রে এটা ছড়ানোর ঝুঁকি থাকে। আবার ধরো কোনো একটা মা যদি আক্রান্ত হয়ে থাকে, তাইলে উনি যদি তার বাচ্চাকে তার বুকের দুধ খাওয়ায়, তাইলে এটার মাধ্যমে ভাইরাসটা ছড়াইতে পারে। তো এইগুলো আমরা জানলাম কিভাবে ছড়াইতে পারে। তাইলে আমরা যদি প্রতিরোধ করতে চাই তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, তাহলে আমাদের প্রতিরোধটা অলরেডি পড়া হয়ে গেল ইজিলি। ওকে, ঠিক আছে। এখন এইটার ছড়াইতেছে কিভাবে, এটা আমাদের দেহে ক্ষতি করে কি? তো আমরা হচ্ছে লিভারটা মোটামুটি চিনি তাই না? এরকম একটা অর্গান বা দেহের একটা গ্রন্থি, যেটা আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি অ্যাকচুয়ালি। তো এই লিভারের মধ্যে কি হবে, তোমার ধরো এটা তোমার দেহের একটা রক্তনালী, এটার মধ্যে সামহাউ তোমার ওই ভাইরাসটা চলে আসছে। এটা ধরো তোমার ওই হেপাটাইটিসের ভাইরাসটা এটার রক্তনালীর মধ্যে সামহাউ চলে আসছে, তো আলটিমেটলি এটা রক্তের মধ্যে আছে। তো এখন এটা রক্তের মাধ্যমে প্রবাহিত হইতে হইতে আলটিমেটলি এটা পৌঁছাবে হইতেছে তোমার লিভারে। তো লিভার বা যকৃতে যখন এটা পৌঁছাবে, লিভারের মধ্যে কি আছে? হেপাটোসাইট আছে, লিভার সেল আছে, যেগুলো আর কি ষড়ভুজাকৃতি। আমি এখানে জাস্ট র্যান্ডম বলতেছি, এখানে শেপ আমি অ্যাকুরেটলি আঁকতেছি না অ্যাকচুয়ালি। এটার আকৃতি কেমন ছিল? ষড়ভুজাকৃতি। তো আলটিমেটলি ধরো এটা একটা হেপাটোসাইট, আর এখানে তোমার ভাইরাসটা আসতেছে। তো ভাইরাসটা এসে কি করবে? এই হেপাটোসাইট গুলারে আক্রমণ করে। তো কিভাবে আক্রমণ করে? এইটা হেপাটোসাইটের
শরীরে বা এটার যে সারফেস আছে বা এটার যে বাইরের প্রাচীর এখানে একটা রিসেপ্টরের সাথে যুক্ত হয়। এখানে কি থাকে, একটা রিসেপ্টর থাকে, ধরো এরকম অ্যান্টেনার মতো একটা রিসেপ্টর। এই ভাইরাসটা গিয়ে এই রিসেপ্টরে যুক্ত হয়। এই রিসেপ্টরে যুক্ত হওয়ার পরে কি করে, এই যে হেপাটোসাইট আছে বা যে কোষটা আছে এইটা ভাইরাসটাকে নিজের মধ্যে ঢুকায় নেয়। তো আলটিমেটলি কি হবে তখন, এই ভাইরাসটা এটা যদি হেপাটোসাইট হয়ে থাকে এই কোষের মধ্যে চলে যাবে। কেমনে চলে যায়, হ্যানত্যান এগুলোর প্রসেস আছে, এটাকে আমরা বলি এন্ডোসাইটোসিস। এগুলোর ভিতরে আমরা অত ডিটেলস যাব না। এক কথায় হইলো ভাইরাসটা হেপাটোসাইটের মধ্যে চলে আসতেছে, অর্থাৎ যকৃতের যে কোষ ওইটার মধ্যে চলে আসলো। এখন চলে আসলে কি হবে, এটা এমন না যে তোমার হচ্ছে আমরা ভাইরাসের যে সাইকেলগুলো পড়ছি লাইটিক ফেজ, লাইসোজেনিক ফেজ, এই জিনিসগুলোর মতন এত তীব্রভাবে এটাকে মারবে না, ঠিক আছে। লাইটিক এখানে খুব কম হবে বা হইলেও কম হবে। বেসিক্যালি এখানে যে সেল মারা যাওয়ার প্রসেস এটা একটু ভিন্ন। সেটা কিরকম, এখানে যে আক্রান্ত কোষ আছে, যে কোষের মধ্যে ভাইরাসটা ঢুকছে, এই কোষটাকে তোমার আইডেন্টিফাই করবে তোমার ডাব্লিউবিসি বা তোমার হইতেছে যে বডির ইমিউন সিস্টেমের কোষগুলো আছে এরা, এটাকে আইডেন্টিফাই করে এটাকে মারার ব্যবস্থা নেবে। তো আলটিমেটলি এটা ধরো লিভারে হেপাটোসাইট আছে অসংখ্য, অনেকগুলো আছে, এর মধ্যে অনেকগুলো ধরো আক্রান্ত হয়ে গেছে। এইগুলা ধরো হচ্ছে আমি কয়েকটা কোষ আঁকাই দিছি যারা এই ভাইরাস দ্বারা মানে হেপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত। তো এরা আক্রান্ত হইলে তোমার বডির যে ডাব্লিউবিসি বা যেগুলো ইমিউন সেল আছে তারা গিয়ে এখানে অ্যাটাক করবে। এখানে কারা কারা অ্যাটাক করবে এদেরও স্পেসিফিক নাম আছে, আমরা ডিটেলসে তো যাব না। তো এক কথায় আমরা জাস্ট মনে রাখবো যে এখানে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল এরা এসে অ্যাটাক করবে। তো এরা আক্রমণ করলে কি হবে, এই কোষগুলা মারা যাইতেছে। বাট এই যে লিভারের কোষগুলা মারা যাইতেছে এটা কার লিভার, তোমার লিভার না। তো আলটিমেটলি ক্ষতিকার হইতেছে তোমার লিভারে হইতেছে, তাইলে এটা হইতেছে কোথায়, লিভারে। তাইলে এই ডাব্লিউবিসি প্রথমে যখন এইটাকে আক্রমণ করতে যায় তখন অ্যাকচুয়ালি ডিরেক্টলি কোষগুলা মারা যায় না। প্রথমে এটা কি হয়, এটা ফুলে যায়। নর্মালি দেখো তোমার বডিতে যে অ্যালার্জি হয় ওইখানে যা যা হয় এখানেও কাছাকাছি জিনিসপাতিগুলো মিলে যাবে। তোমার এখানে নর্মালি কোথাও অ্যালার্জি হলে জিনিসটা দেখো তোমার ফুলে যায়, তাই জন্য এখানে লিভারটা ফুলে যায়। তো আমি প্রথমে একটা কথা বললাম না, নর্মালি এখানে যদি চাপ দাও যেখানে আমাদের লিভার থাকে এখানে আমরা তেমন কিছু ফিল করবো না, শক্ত কোনো স্ট্রাকচার পাবো না। কিন্তু যদি হেপাটাইটিস হয় তাইলে কি হয়, এখানে যদি আমি চাপ দিই তাহলে একটা শক্ত স্ট্রাকচার বা একটা শক্ত গঠন আমি হাত দিয়ে ফিল করতে পারবো, যেটা নর্মাল বা সুস্থ অবস্থায় আমি পাবো না। তো আমরা যে স্কিনে দেখি ফুলে যায় অ্যালার্জি হইলে, এখানে লিভারটাও এই প্রদাহের কারণে বা ডাব্লিউবিসির আক্রমণের কারণে ফুলে যায়, তাই জন্য এটা সাইজে বড় হয়ে যায় এবং এটা বুকে কিছুটা নিচে নেমে আসে। যেহেতু তার সাইজটা বড় হয়ে গেছে তখন আমরা হাত দিলে এখানে শক্ত একটা গঠন পেয়ে যাই। তো এটা হচ্ছে ফুলে যাবে। দেন কি হবে, এখানে কোষগুলোর কার্যক্রম ব্যাহত হবে এবং কোষগুলা একসময় মারা যাবে। কিছু ইনজুরি হবে, প্রথমে ডিরেক্ট মারা যাবে না, সেলে কিছু ইনজুরি হবে, ক্ষয়ক্ষতি হবে এবং ধীরে ধীরে কোষগুলো মারা যাবে। তো আলটিমেটলি এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কি হবে, তোমার লিভারের কোষগুলা ধীরে ধীরে মারা যাওয়া শুরু করবে এবং লিভারটা তোমার অকার্যকর হয়ে পড়বে। আর লিভারের কাজ বা লিভারের গুরুত্ব এগুলো আমরা অলরেডি পরিপাকের 3 নম্বর চ্যাপ্টারে পড়ছি, ওইটা নিয়ে এখন আমরা বেশি গেজাবো না। তো আলটিমেটলি এক কথায় লিভারের কার্যক্রম কিভাবে ব্যাহত হইতেছে এটা তো বুঝতেছো। লিভারটা আলটিমেটলি একদম অকার্যকর হয়ে যেতে পারে যদি কোনো চিকিৎসা ব্যবস্থা এখানে গ্রহণ করা না হয়। তো এইভাবে হেপাটাইটিসটা হয়ে থাকে, এইভাবে এটা আক্রমণ করে থাকে। তো আমরা মোটামুটি বুঝলাম যে হেপাটাইটিস কিভাবে আমাদের আক্রমণ করতেছে, কিভাবে এটা ছড়াইতেছে। এখন এখান থেকে আমরা অ্যাডিশনাল কিছু এমসিকিউ পড়বো এইচএসসির জন্য। তো এই এইচএসসির জন্য আমাদের এখান থেকে জানা লাগবে কি, এখানে হচ্ছে আমরা পড়ছি যে 5 ধরনের আছে, তাই না, এরা এ বি সি ডি ই, এর মধ্যে এ আর ই হচ্ছে পানির মাধ্যমে ছড়ায়। আচ্ছা গেল। তারপর এরা যেহেতু ভাইরাস সেহেতু এদের মধ্যে একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেটা হইতে পারে ডিএনএ, সেটা হইতে পারে আরএনএ। তো এটা হচ্ছে এ বি সি ডি ই, এর মধ্যে শুধু বি আর সি এদের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ থাকে, বাকি সবার ক্ষেত্রে হচ্ছে আরএনএ, ঠিক আছে। এর ক্ষেত্রেও আরএনএ, এরও আরএনএ, এরও আরএনএ। এই ক্ষেত্রে এই সি এর ডিএনএ যেটা আছে এটা আবার এক সূত্রক হয়, ঠিক আছে। এখানে একটা চার্ট দিয়েছে, চার্টে অনেক ইনফরমেশন আছে, আমি এখান থেকে কয়েকটা জিনিস তোমাকে পিক আপ করে দিয়ে দিছি, এই কয়েকটা জিনিস তুমি মনে রাখো, তোমার কাজ হয়ে যাবে। দেন বি থেকে তুমি আরেকটা জিনিস দেখবা, এটা হচ্ছে সুপ্তিকাল দেয়া আছে 45 থেকে 180 দিন, এটাও তোমার এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে বি এর জন্য 45 থেকে 180 দিন, বাদ বাকিগুলোও আছে, বাট বি না পড়লেই না, এটা মুখস্থ রাখতে হবে, এটা বেশি আসে আর কি এমসিকিউতে, এটা জানলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা জানলাম। এখন হইতেছে
এইটার প্রতিকারের মধ্যে আসি। এটা চিকিৎসা কি করব, আমরা এটা চিকিৎসা অ্যাকচুয়ালি প্রপারলি দিতে পারি না। এখানে কিছু কিছু মেথড আছে, আমরা বইয়ের ফলো করতেছি, আসলে আমরা মেডিকেল টার্মের মধ্যে যাব না যে অ্যাকচুয়ালি আমরা মেডিকেলে কি করি এগুলোর মধ্যে যাইতেছি না। আমরা জাস্ট হাসান স্যারের কথা বলতেছি, উনি বলছে যে এখানে পুরোপুরি কিওর করার মতো বা পুরোপুরি রিমেডি করার মতন চিকিৎসা নাই, আমরাও তাই মেনে চলবো। তো এখানে কি বলছেন উনি, রেস্ট নিতে হবে, পুরোপুরি বিশ্রাম নিতে হবে এবং গ্লুকোজের শরবত খাইলে এখানে কিছুটা আরাম পাওয়া যাবে। তো কি বললাম আমরা, রেস্ট নিতে হবে, দেন এখানে গ্লুকোজের শরবত খাওয়াইলে কিছুটা আরাম পাওয়া যাবে। দেন এখানে অরহরের পাতা, আরো কয়েকটা গাছের পাতার নাম বলা আছে, এগুলো তোমরা রিডিং দিলে দিতে পারো। দেন ওখানে কিছু ড্রাগের নাম আছে অ্যামোক্সিলিনের মতো, ওগুলাও তোমাদের আপাতত লাগবে না। তো আমাদের এটা হচ্ছে গেল প্রতিকার বা চিকিৎসা। প্রতিরোধের কথা তো আমরা অলরেডি বলছি একবার। এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, এখানে হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কথা বলা হয়েছে। এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা আমাদের হেপাটাইটিসের ভ্যাকসিন, এটা হচ্ছে আমাদের প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হইলে, এটা তোমার যদি হয়ে থাকে, এই ভ্যাকসিনটা তোমার যদি হয়ে থাকে বা তুমি যদি দিয়ে থাকো, তাহলে তোমার এই রিস্কটা, হেপাটাইটিসের যে ঝুঁকি, ওইটা তোমার আর থাকতেছে না। তো পেন্টাভ্যালেন্টের এখানে পেন্টা মানে বুঝিয়ে দিচ্ছে 5, তো এখানে 5টা ডোজ আছে ভ্যাকসিনের, ঠিক আছে। এখানে প্রথম 3টা ডোজ তোমার 1 মাস পর পর নিতে হবে, 4 নাম্বার ডোজ 1 বছর পরে, আর এরপরে 5 নাম্বার ডোজ এটা হচ্ছে 5 বছর পরে একটা বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। তো এগুলাই মোটামুটি এখান থেকে পড়ার জিনিস। এখন আমরা জাস্ট একটা টপিক দেখবো, সেটা হলো আমি বুঝবো কিভাবে যে একটা মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে কিনা। তো এই জিনিসটা আমরা একটু ডিটেলসে দেখি। এখন ধরো এখানে লিভার যে আছে, লিভারের মধ্যে আমরা পাইছি কি হেপাটোসাইট বা লিভার কোষ। তো আমরা একটা লিভার কোষটা নিয়ে আসলাম, তো এর মধ্যে ধরো ভাইরাস ঢুকছে, তো আলটিমেটলি ডাব্লিউবিসি এটাকে মারতেছে 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 মারতেছে, একসময় এটা মেরে গেল, একবারে মেরেই ফেলছে, এটা হইতেছে। এরপরে কি হবে, এটার ভিতরে যে জিনিসপাতিগুলো আছে এগুলো এখন বের হয়ে আসবে, তাই না। এগুলো এখন কোষ থেকে বের হয়ে আসবে, যেহেতু ওর সেল মেমব্রেন ফেটে গেছে বা ওইটা মারা গেছে। তো এটা মারলো কে, এটা মারছে এটাকে ডাব্লিউবিসি, ঠিক আছে। তো মারার ফলে কি হবে, এর মধ্যে থেকে কিছু এনজাইম বের হয়ে আসবে যেগুলা রক্তে সাধারণ অবস্থায় থাকে না, ওগুলো থাকে হেপাটোসাইটের মধ্যে বা যকৃতে কোষের মধ্যে, রক্তের মধ্যে স্বাভাবিক অবস্থায় সেটা থাকে না, সেটা শুধু যকৃতে কোষে থাকে। বাট এখানে যখন ডাব্লিউবিসি ওইটার মেমব্রেন ফাটাই দিতেছে, ওটাকে মেরে ফেলতেছে, তখন এটার ভিতর থেকে কিছু এনজাইম বাইরে চলে আসে। এখন তোমার যখন আমি ব্লাড টেস্ট দিব, তখন ব্লাড টেস্ট দিয়ে যদি আমি ওই এনজাইমটা তোমার রক্তের মধ্যে খুঁজে পাই, তাহলে আমি কি ইন্ডিকেশন পাবো যে এই যে এনজাইম, যেটা লিভারের সেলের এনজাইম, এটা যে এটা নর্মালি রক্তে থাকার কথা না, এটা ওই ব্যক্তির রক্তে উপস্থিত আছে। তার মানে কি, তার লিভারের যে কোষগুলো এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো কারণে এটা মারা যাইতেছে। তো এটা একটা পরীক্ষা, এটার মাধ্যমে আমরা কি মেজার করি, এসজিপিটি। এসজিপিটি এগুলা ইন্ট্রাসেলুলার এনজাইমও বলে, যেটা কোষের মধ্যে থাকে। তো এইটা জিনিসটার মাত্রা তোমার দেখে বেড়ে যাবে, ব্লাড টেস্ট করলে এটা তোমার রক্তে বা প্লাজমায় বেশি যে হবে। তো এটা সেরাম এসজিপিটি বলে, আবার প্লাজমা এসজিপিটি বলে, ওগুলার মধ্যে আমরা যাবো না। এক কথায় তুমি মনে রাখো, এটা বেড়ে যাবে। দেন লিভার যে কোষগুলো আছে বা হেপাটোসাইট আছে, এরা বিলিরুবিন প্রসেস করে। মূলত তোমার যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন থেকে আলটিমেটলি এটা ভেঙে চুরে বিলিভার্ডিন তৈরি করে, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি করে, এগুলো তারপরে দেহ থেকে বাইরে বের হয়ে যায়। এখন এই জিনিসটা করে কি, তোমার যে হেপাটোসাইট আছে এরা দেহ থেকে সুন্দরভাবে বের করে দেয়, এটা আলটিমেটলি আমাদের মূত্র, দেন মল, এগুলোর মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু যদি লিভারের সেলগুলো ঠিকমতো কাজ না করে, তাইলে এটা ঠিকমতো বের করতে পারে না জিনিসপাতিগুলা, এই বিলিরুবিনের মতো জিনিসপাতিগুলো তখন ঠিকমতো বের হইতে না পেরে এগুলো রক্তের মধ্যে মিশে যায়, দেন রক্তের মাধ্যমে এই জিনিসটা বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। এখন সমস্যা হইলো, এই বিলিরুবিন যে জিনিসটা এখানে ছড়াই পড়তেছে, বিলিরুবিন এই জিনিসটার কালার হইতেছে হলুদ, ঠিক আছে। তো আলটিমেটলি এটা যে সকল জায়গায় গিয়ে জমা হবে, ওই সকল জায়গায় হলুদ আকার ধারণ করবে। এখন হলুদ কালার আমরা বুঝবো কই কই, ধরো হাতের তালু, এই জায়গাটা হলুদ হয়ে যাবে। দেন আমরা পায়ের তালু মানে পায়ের তলা যেটা সোল বলি, ওই জায়গাটাও দেখতে পারি, ওই জায়গাটা হলুদ হয়ে যাবে। দেন আমাদের যে স্ক্লেরা মানে হচ্ছে চোখের উপরে অংশ, এই জায়গাটা হলুদ হয়ে যাবে। তো এই জিনিসপাতিগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এখানে যকৃতে কোনো সমস্যা হয়েছে, যার কারণে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে গেছে। তো এখানে জন্ডিসও দেখা দিতে পারে। আচ্ছা, গেল বিলিরুবিনের পরিমাণ বাড়লো। দেন আরেকটা আমরা হেপাটাইটিস কনফার্মেশন
পাওয়ার জন্য আরেকটি টেস্ট করি, সেটা হইতেছে হেপাটাইটিস অ্যান্টিজেন টেস্ট। তো এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন ইন্ডিকেট করে আর কি। এখানে এস দিয়ে সারফেস বোঝায়, এজি দ্বারা অ্যান্টিজেন বোঝায়, ঠিক আছে। তো সারফেস অ্যান্টিজেন কি, যে এটা একটা ভাইরাস, তাই না? হেপাটাইটিস তো একটা ভাইরাস। তো হেপাটাইটিস ভাইরাসের যে বাইরের সারফেস আছে, এখানে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, এর বাদে আরো অনেক জিনিসপাতি আছে। তো এরকম একটা গ্লাইকোপ্রোটিন আছে। তো এই গ্লাইকোপ্রোটিনটা এখানে নরমালি থাকে, এটা ভাইরাসে থাকে, এটা মানুষের মধ্যে নাই। তো আলটিমেটলি এটা মানুষের রক্তে পাওয়া যাওয়ারই কথা না। তো আলটিমেটলি যদি আমি ব্লাড টেস্ট করে এই অ্যান্টিজেনটা পাই, মানে আমরা বলছি কি হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন টেস্ট, ঠিক আছে। সরি, অ্যান্টিজেনটা আছে কোথায়? সারফেসে আছে, কার? হেপাটাইটিস ভাইরাসে। তো হেপাটাইটিস ভাইরাসের সারফেসে ওই অ্যান্টিজেনটা ছিল বা ওই প্রোটিনটা ছিল, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, একটা যৌগিক প্রোটিন, এগুলো আলোচনার মধ্যে যাইতেছি না। তো অ্যান্টিজেনটা ছিল কোথায়? হেপাটাইটিসের মধ্যে ছিল, নরমালি রক্তের মধ্যে থাকে না। কিন্তু আমি যখন ব্লাড টেস্ট করতেছি, তখন যদি আমি ওই ব্যক্তির রক্তে হেপাটাইটিস এই অ্যান্টিজেনটা পেয়ে যাই, তার মধ্যে বুঝতে হবে যে এই ভাইরাসটা এখানে আছে। দেন এইগুলা টেস্ট দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে রোগটা কত দূর ছড়াইছে, রক্তে কতটুকু এগুলো মিশছে, দেন এই রোগটা কতটুকু তোমার বড় আকার ধারণ করছে, এই সব কিছু আমরা মিলে বুঝতে পারবো যে রোগটা কত দূর আছে এবং রোগটা আসলে ছড়াইছে কিনা ব্যক্তিতে, বা ওই লোকটা আক্রান্ত হয়েছে কিনা। তো আশা করি এখান থেকে তোমাদের হেপাটাইটিস রিলেটেড সব জিনিসপাতি পড়া হয়ে গেল। আর এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এমসিকিউতে দিয়ে থাকে হেপাটাইটিস বি আর সি এর মধ্যে কে বেশি মারাত্মক? সি বেশি মারাত্মক, ঠিক আছে। এটা আরেকটা নাম আছে তুষের আগুন, নীরব ঘাতক, এগুলো এমসিকিউর জন্য এটা মনে রাখবা। তো আলটিমেটলি আমাদের হেপাটাইটিস নিয়ে যাবতীয় পড়াশোনা শেষ।